আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য এস্টাবলিশড হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী। সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি যখন বিপদে পড়লেন, পদত্যাগে নাটক করলেন, তিনি সব রাজনৈতিক দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল, মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন। বুড়ো আঙুল দেখালেন, বুড়ো আঙুল দেখিয়েছেন, তা তো বেশ ভালো কথা। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনো অসত্য শব্দটা উচ্চারণ করছি, আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যে এমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো, এই লজ্জা তো আমাদের। বিশ্বাস করুন, আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না, বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না, যদিও প্রকারান্তরে তিনি তাই করেছেন। তিনি কি বলেছেন? টোকিওতে 30তম নিক্কেই সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন। নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন হবে, আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে। কখনো কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দিবেন সেটি নির্বাচনের রোডম্যাপ, সেটি নির্বাচনের তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার তিনি নিজেই বলেছেন সমস্যা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার সমস্যা একটু বেশি হলে 2026 জুনের মধ্যে নির্বাচন। ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সেই হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে। আমি খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বুধবারও উল্লেখ করেছেন যে 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপি নেতৃত্বে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। অর্থাৎ এই 42টি দল বিএনপির মনোভাবাপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে। এর তো অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায়। সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি, যে এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, বিকল্পধারা বাংলাদেশ, জমিয়ত উলামা, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, পিএনপি, নয়া গণতান্ত্রিক পার্টি, এরকম অনেক অনেক দল রয়েছে। এলডিপি তো বললামই। যাই হোক, এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটের কথা বলি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী রয়েছে। এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, এগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ, ঐক্য, ন্যাপ, গণফোরামও। কিভাবে, কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? আমরা যদি হিসাব করি 50টার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে। বরং তার বক্তব্যের বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে, কারা আসলে ডিসেম্বরের পরে নির্বাচন চায়? উত্তরটা তো সহজ, তার যে আশীর্বাদ পুষ্ট দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অথবা তাদের সহমনা আরো একটি দল আছে এবি পার্টি, কখনো এদিক কখনো ওদিক। তারা কি চায় আমরা নিজেরাও অনেক সময় বুঝি না। এর বাইরে এবং তারা কি উদ্দেশ্যে এটি চায় ডিসেম্বরের পরে, আদৌ তারা নির্বাচন চায় কিনা, তাদের মনে উদ্দেশ্য কি, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং গত 9.5 মাসে অন্তত 30 এপ্রিল পর্যন্ত যে হিসাবটা আমার কাছে রয়েছে, 26টি রাজনৈতিক দল ভূমিফোর্স রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে। এবং এর প্রত্যেকটি যে কিংস পার্টি, প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জনবলে হৃষ্টপুষ্ট হওয়ার চেষ্টা করছে, সেগুলো তো আমরা জানি। এবং তখনই অনেকে বলার চেষ্টা করেছেন, আমি তো একাধিকবার বলেছি, এই পার্টিগুলো একের পর এক ব্যাঙে ছাতার মতন গজিয়ে ওঠার পেছনের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠলো। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মনের খায়েশটিও চাপা রাখতে পারলেন না। তিনি আল জাজিরাতে ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে 5 বছর চাই। এবং মন্তব্য করেছিলাম এই সব রব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি। যারা বলতে পারে সংখ্যাতাত্ত্বিক আর জায়গা থেকে, দেখো আমাকে তো অমুক 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 দল
5 বছরের জন্য চাই, নির্বাচন না দেওয়ার একটা অভিসন্ধি থেকে এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরের নির্বাচন নাকি পরে নির্বাচন, সেইটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে। হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে এই কত দল নির্বাচন চায় না, তাহলে আমি কেন নির্বাচন দিব? অলরেডি বলা তো হয়ে গেছে বিএনপির উদ্দেশ্যে যে একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় না। কেন তিনি এই কথাটি বললেন? মানে কোনো হিসেব তো নেই। তিনি অর্থনীতিবিদ, একটু অঙ্ক তিনি বোঝেন না তা তো না, স্রেফ অসত্য বলেছেন। আমি মিথ্যাচার শব্দটা আবার উচ্চারণ করতে চাই না, কিন্তু আমাদের তো সে ধরনের কথা উচ্চারণ করতেই হবে। গল্প সৃষ্টি হবে যে এক দেশের এক নোবেল বিজয়ী ছিলেন, তিনি কথায় কথায় মিথ্যা বলতেন। তিনি আরো একটি মন্তব্য করেছেন নিকি ফোরামের সম্মেলনে যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, বিশ্বাস করুন আমি 26 জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবো, এমনটাই বলার চেষ্টা করেছেন। তার রাজনৈতিক অভিলাষ আছে কি নেই তা তো আমরা খুব ভালো করে স্পষ্ট হচ্ছে, দিনে দিনে আরো প্রকটভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্দেহের দানা বাঁধছে। রাজনৈতিক অভিলাষের কথা বাদ দিলাম, তার যে আরো আরো অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি। তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে জাতিসংঘের মহাসচিব হতে পারেন, আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন, এরকম নানান কথা তো আমাদের কানে আসছে। সব বাদ দিলাম, তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেইগুলো কোন অভিলাষ থেকে হয়েছে? নিজের একটি প্রতিষ্ঠানে 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, গ্রামীণ মেডিকেল নিচ্ছেন, আরো আরো অনেক অনেক কিছু। লাভের লাভ যে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারই হয়েছে, এই হিসেবেও আমি এর আগে আপনাদের সামনে দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কথাবার্তা আমরা শুনছি, বিশ্বাস করুন আমরা এখনো পর্যন্ত তার প্রতি আমাদের সম্মান হারাতে চাই না। তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন, আমি নিজেও করছি, বাধ্য হয়ে করতে হচ্ছে। এত কূটকৌশল আর মানুষ নিতে পারছে না। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির সুস্থ পরিবেশ তৈরির খুব একটা যে আশা, সেই আশা সামনে দেখা যাচ্ছে না। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হয়েছে। আজকে আপিল বিভাগে ইশরাকের মেয়রের ব্যাপারটা নিয়ে শুনানি হয়েছে। দুই পক্ষের আইনজীবী দুই রকম কথা বলছেন। বিএনপির আইনজীবী একরকম কথা বলছেন, আর রিটকারী আইনজীবী আর এক কথা বলছেন। মাঝখান থেকে নির্বাচন কমিশন তাদের মতামত দিয়েছে। এখন নির্বাচন কমিশনের কোর্টে বল নাকি সরকারের কোর্টে বল, ওদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন অচল হয়ে পড়েছে। আজকেও বৃষ্টি উপেক্ষা করে সেখানে আন্দোলন হয়েছে এবং আজকের মধ্যে শপথ পড়ানোর তো কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে যে কালকে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এই আন্দোলন নগর ভবন থেকে আবারও যমুনা অভিমুখে চলে যেতে পারে, যখন কিনা প্রধান উপদেষ্টা অবস্থান করছেন জাপানে। কি হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতি? বিএনপি কি খুব একটা রাজনৈতিক কৌশলে পেরে উঠছে, নাকি বিএনপি হামাগুড়ি দিয়ে এগোনোর চেষ্টা করছে? সেই আলোচনাও বিএনপির শুভাকাঙ্ক্ষীরা করছেন। সেই আলোচনাটা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আজকে আপিল বিভাগে শুনানি হয়েছে ইশরাক হোসেনের মেয়র ইস্যুকে কেন্দ্র করে। আপিল বিভাগ থেকে কোনো রায় দেয়া হয়নি, কিন্তু দুই পক্ষের আইনজীবী দুই রকম ব্যাখ্যা দিচ্ছেন। বিএনপিপন্থী আইনজীবী বলছেন যে আপিল বিভাগ যেহেতু কোনো স্থগিতাদেশ দেননি, সেহেতু এখন ইশরাকের শপথ পড়াতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাকে শপথ পড়ানো যেতে পারে, তাকে মেয়র হিসেবে আমরা ভেবে নিতে পারি। এই কথা যখন বলছেন, তখন রিটকারী আইনজীবী বলছেন যে আপিল বিভাগ সব কিছু শুনেছে এবং নির্বাচন কমিশনের কথা শুনে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচন কমিশনকে অথর্ব বলেছে, নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন এমন বলেছে। এমন কথাও আপিল বিভাগ থেকে নাকি বলা হয়েছে যে
আপনাদেরকে এত বড় বিল্ডিং করে দেওয়া হয়েছে শুধু 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 নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য নাকি? আপনারা আপনাদের কাজ করছেন না, এরকম ভাবে ভৎসনা করা হয়েছে নাকি নির্বাচন কমিশনকে? সেই তথ্য উঠে এসেছে এবং বলা হয়েছে যে ইশরাকের মেয়র হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, কারণ তার মেয়াদ পার হয়ে গেছে। নানা ইকুয়েশন বলেছেন যে যেভাবে হাইকোর্টে রিট করা হয়েছিল সেই সিস্টেমটা ভুল এবং টেম্পার করা সিস্টেম, যথাযথভাবে আইনি পন্থায় কাজটা করা হয়নি, নানা ইস্যু সামনে এনেছেন। অর্থাৎ দুই আইনজীবী দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। তার মানে মেয়র ইস্যুতে ইশরাকের যে শপথ নেওয়ার ব্যাপারটা সেটা ঝুলে গেল। আবার অনেকে বলছেন যে এখন বলটা সরকারের কোর্টে, মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে শপথ পড়াবে কি পড়াবে না। যখন মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসছে তখন আমরা জানি মন্ত্রণালয়ের কর্ণধার হয়ে বসে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার পদত্যাগ চাইছে বিএনপি, যিনি মূলত ইশরাক ইস্যুকে ঝুলিয়ে রেখেছেন। এবং সেই ঝুলিয়ে রাখার অন্যতম কারণ হিসেবে মানুষজন বলছে এনসিপি যেহেতু চাইছে না ইশরাককে মেয়র করতে, সেই কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছেন। এনসিপির নানা রকমের কথাবার্তাতেও ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে। তারা বিভিন্ন সময় কখনো ইনডাইরেক্ট কখনো ডাইরেক্ট বলার চেষ্টা করেছে এবং ইশরাকের প্রসঙ্গ এনেই তারা বলেছে সমস্ত আওয়ামী লীগ আমলের সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। নির্বাচন অবৈধ হওয়া সত্ত্বেও যারা কোর্টে গিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পদ বাগাতে চাচ্ছে তাদের সমালোচনা করা হয়েছে, অর্থাৎ ইশরাক হোসেনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে তারা। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এনসিপির অবস্থানের কারণেই সরকার এই কাজগুলো করছে এবং এনসিপিকে সরকার যে সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই ব্যাপারে আর কোনো সন্দেহ বোধহয় জনমনে নেই। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। এই অবস্থা থেকে সরকার যদি সরে দাঁড়াতে না পারে তাহলে সরকারের জন্য সামনে খুব একটা যে সুবিধাজনক পথ রয়েছে সেটা বলা যাবে না। আবার এই সমালোচনা যখন রয়েছে তখন আবার বিএনপির জন্য, ইশরাক হোসেনের জন্য সমালোচনা করছেন অনেকে, বলছেন যে যে নির্বাচনকে তারা অবৈধ বলল, যে নির্বাচন গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বলল, নির্বাচনকে গ্রহণ করলো না, নির্বাচনকে এক ধরনের ত্যাগ করলো, সেই নির্বাচনে মেয়র হতে চাইছে আবার ইশরাক হোসেন। এটা দ্বিচারিতা, এটা হতে পারে না, এটা শুভ লক্ষণ নয়, এরকম সমালোচনাও রয়েছে। কিন্তু সব সমালোচনার ভিড়ে একটা ব্যাপার এখন স্পষ্ট হচ্ছে, বিএনপি এবং সরকারের মধ্যে যে রেষারেষির পর্যায়টা, সেই রেষারেষির পর্যায়টা আমার মনে হয় যে আরো বেড়ে গেল। এটা আর কমার কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা কিংবা কমার কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। আমরা দেখেছি গতকালকে তারুণ্যে সমাবেশ করেছে বিএনপি, সেখান থেকে তারেক জিয়া এক ধরনের পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছেন, ইশরাকের প্রসঙ্গ বলেছেন এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন, এরকম কথা বলেছেন। কিন্তু সেগুলো শুধুমাত্র জনসভা কিংবা মিডিয়ার সামনে কথা হিসেবেই সামনে চলে আসছে। বিএনপি কিন্তু সরকারের উপরে তেমন কোনো বড় চাপ এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। এই চাপ তৈরি করতে না পারার মূল কারণ কি? বিএনপির নেতৃত্বে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে কিংবা বিএনপির নেতৃত্ব সেইভাবে আসলে ফাংশন করছে না, নাকি বিএনপি এই মুহূর্তে আসলে বেশি চাপ দিতে চাইছে না? যখন কিনা বিএনপিকে নিয়ে সমালোচনা রয়েছে, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে চায়, তাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতা। নানা ইস্যু সামনে চলে আসছে, কিন্তু ঢাকার পরিস্থিতি আবারও যে উত্তপ্ত হতে চলেছে, সেই উত্তপ্ত পরিবেশ কালকে থেকেই আবার শুরু হতে পারে। আর ঢাকাবাসীর আসলে কোনো নিস্তার নেই, ঢাকাবাসী নিস্তার আশা করলেও সেই নিস্তার আসলে পাচ্ছে না। ঈদের আগে সময়ও খুব কম, ঈদের আগে এই পরিস্থিতি যদি শান্ত না হয়, ঈদের আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।